আওয়ামী লীগ ফিরে আসবে এবং শেখ হাসিনা মাথা উঁচু করে বাংলাদেশে আসবেন। লন্ডনের একটি ল ফার্ম দিয়ে শেখ হাসিনা কদিন আগেই জাতিসংঘে একটি চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠি শেখ হাসিনার পক্ষে দেয়া হয়েছিল। সেই চিঠিতে জাতিসংঘের বিরুদ্ধে নানা অভিযোগ করা হয়েছিল, বিশেষ করে শেখ হাসিনার পতন পূর্ববর্তী যে জুলাই আন্দোলন, সেই আন্দোলনে মৃত্যুর কারণ, মৃত্যুর সংখ্যা, এগুলো নিয়ে অভিযোগগুলো ছিল। কি অভিযোগ ছিল সেগুলো আপনারা হয়তো অনেকেই জানেন। অপেক্ষা ছিল যে যখন ভলকার তুর্কের করা যে তখনকার প্রতিবেদন, ভলকার তুর্কের নেতৃত্বে যে ভলকার তুর্ক শেখ হাসিনা পতনের আন্দোলনে অন্যতম সহায়তাকারী বলে অনেকে সামনে আনেন বিতর্কটা, সেই ব্যক্তির কাছেই যখন এই চিঠিটা গেল, তখন অপেক্ষা ছিল যে চিঠির উত্তর কি আসে জাতিসংঘ থেকে। এবার জানা গেল জাতিসংঘের উত্তরটা, যদিও সেই চিঠির উত্তর লিখিতভাবে দেয়া হয়েছে কিনা আমরা নিশ্চিত নই, তবে এটুকু নিশ্চিত হওয়া গেছে জাতিসংঘ শেখ হাসিনার সেই চিঠির ব্যাপারে তাদের মতামত জানিয়ে দিয়েছে। কি মতামত জানালো জাতিসংঘ? শেখ হাসিনার পক্ষে গেল নাকি বিপক্ষে গেল? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে থাকবেন। দর্শক, বলছিলাম জাতিসংঘে শেখ হাসিনার পাঠানো চিঠি। কি চিঠি পাঠিয়েছিলেন? চিঠি পাঠিয়েছিলেন জাতিসংঘের যে তদন্ত কমিশন, সেই তদন্ত কমিশনের রিপোর্টে যে 1400 জন মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে এবং মৃত্যুর কারণ হিসেবে কি উল্লেখ করা হয়েছে সেইগুলো নিয়ে, এবং জুলাই আন্দোলনে কি কি হয়েছে তার ডিটেল বর্ণনা দিয়ে এই চিঠিটা দেওয়া হয়েছিল। সেই চিঠিতে বলা হয়েছিল যে মৃত্যুর যে সংখ্যা 1400 এটা ঠিক না, কারণ তখন বিভিন্ন পক্ষ থেকে, এই স্টেক হোল্ডারদের বিভিন্ন পক্ষ থেকে দাবি করা হয়েছিল মৃত্যুর সংখ্যা 650। আবার জাতিসংঘ 15 আগস্ট পর্যন্ত যে মৃত্যুর সংখ্যা বলেছে, সেই 5 থেকে 15 আগস্ট পর্যন্ত মৃত্যুর যে সংখ্যা, সেগুলো মৃত্যু তো আওয়ামী লীগের লোকজন মারা গেছে, সুতরাং সেগুলো তো জুলাই যোদ্ধা না। এই বিতর্কগুলো ছিল। তদন্ত ঠিকভাবে হয়নি, আওয়ামী লীগের সঙ্গে কথা বলেনি জাতিসংঘ, এমনকি জাতিসংঘ সেনাবাহিনীর সঙ্গেও কথা বলেনি। ইউনূস সরকার কারো সঙ্গে জাতিসংঘকে কথা বলতে দেয়নি। ইউনূস সরকার যে তথ্য পরিসংখ্যান দিয়েছে জাতিসংঘ সেটাই প্রকাশ করে দিয়েছে, এরকম নানা অভিযোগ করা হয়েছিল। অর্থাৎ জাতিসংঘের ওই তদন্ত কমিশন উইথড্র করে নতুন করে তদন্ত করা হোক, এরকম আবেদনও জানানো হয়েছিল। যার পরিপ্রেক্ষিতে এবার জাতিসংঘের অবস্থানটা আমরা জানতে পারলাম, এবং সেটা নিশ্চিত করছে বাংলাদেশের অন্যতম প্রধান ইংরেজি দৈনিক নিউ এজের এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে জুলাই আপরাইজিং ডেথস, ইউএন ডিসমিসেস এএলস ক্লেমস এগেনস্ট ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট। অর্থাৎ জাতিসংঘ শেখ হাসিনার যে আবেদন, সেই আবেদন রিজেক্ট করে দিয়েছে। জাতিসংঘ আবেদন আমলে নিচ্ছে না। কে বলল এই কথা? 2024 সালের জুলাইয়ে গণ অভ্যুত্থান বিষয়ে তাদের তথ্য অনুসন্ধানকারী মিশনের অনুসন্ধানের ফলাফলের উপরে আস্থা পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ, এবং মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত জাতিসংঘের প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে ওঠা প্রশ্ন খারিজ করে দিয়েছে। অর্থাৎ তাদের ওই তখনকার রিপোর্ট নিয়ে আওয়ামী লীগ যে অবিশ্বাস জমা দিয়েছে সেটা খারিজ করে দিয়েছে, বলেছে যে এই অবিশ্বাস করার কোনো স্কোপ নেই। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মুখপাত্র স্তেফান দুজারিক তিনি জানিয়েছেন, মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় কর্তৃক প্রস্তুতকৃত প্রতিবেদনটি নিয়ে সন্দেহ করার কোনো কারণ সংস্থাটির কাছে নেই। অর্থাৎ মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক, তার নেতৃত্বে ওই কমিশন থেকে যে রিপোর্টটা তৈরি করা হয়েছে, সেই রিপোর্টের উপরে জাতিসংঘ আস্থা রাখতে চাইছে। তার মানে শেখ হাসিনার যে আবেদন, সেই আবেদনে কাজ হলো না। যদিও জাতিসংঘ এটা এখন পর্যন্ত লিখিত কিংবা ফরমাল কোনো ব্যাপার জানায়নি। মুখপাত্রের নিয়মিত ব্রিফিংয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি এটা জানিয়েছেন যে এই ব্যাপারে জাতিসংঘের অবস্থান পরিবর্তনের কোনো স্কোপ নেই। এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার আবেদনের তাহলে আর কোনো মূল্য থাকলো না, জাতিসংঘ শুনলো না। এটা তো পূর্ব থেকেই অনুমান করা যেত যে জাতিসংঘ শেখ হাসিনার কথা শুনবে না, কারণ জাতিসংঘের ভলকার তুর্কের একটা
প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল ডিপ স্টেটের যে অংশগ্রহণ বলা হয় যে ডিপ স্টেট শেখ হাসিনার রেজিমকে পরিবর্তন করতে চেয়েছে এবং রেজিমকে পরিবর্তন করে ইউনূস সরকারকে বসাতে চেয়েছে। বসাতে চাওয়ার অন্য কোনো কারণ নেই, কারণ হচ্ছে বাংলাদেশ থেকে তাদের স্বার্থ উদ্ধার করা। তাদের মানে ওই মাথা ব্যথার কারণ নেই যে শেখ হাসিনা দুঃশাসন করছে না অপশাসন করছে, ব্যাপারটা সেটা না। ছাত্রদের একটা আন্দোলন দানা বেঁধে উঠেছে, সেই আন্দোলনে তারা সহযোগিতা করে রেজিম চেঞ্জ করেছে। রেজিম চেঞ্জ করে তারা ইউনূসকে বসিয়ে সহজেই এই যে বাণিজ্য চুক্তি করিয়েছে, এছাড়া অনেক সুবিধা ভোগ করবে। এখন বাংলাদেশের বন্দরে আমেরিকার যুদ্ধজাহাজ এসে নোঙর করবে, তারা এখানে অবস্থান করবে, বাংলাদেশের বিমান বন্দর ব্যবহার করবে, বাংলাদেশে ঘাঁটি গাড়বে। এটাই তো তাদের উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য সফল করার জন্য এটা করেছে। আর জাতিসংঘ তো আমেরিকার একটা মানে দাসের মতো, আমেরিকা যা বলবে তাই করবে। ভলকার তুর্ক সেই সময় যে তার ভূমিকা, সেই ভূমিকা নিয়েও অনেক বিতর্ক রয়েছে। সুতরাং শেখ হাসিনার কিংবা আওয়ামী লীগের পক্ষে যত প্রভাবশালী ল ফার্মই চিঠি দিক না কেন, সেটা আমলে নেয়ার কোনো কারণ জাতিসংঘের থাকতে পারে না। এটা পূর্ব থেকেই অনুমানযোগ্য ছিল, এখন সেটা প্রমাণিত হয়ে গেল। এরপরের স্টেপ কি তাহলে? জাতিসংঘে যদি শেখ হাসিনার মানে আবেদন খারিজ হয়ে যায়, অবস্থানটা যদি না থাকে, তাহলে শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক লবিংয়ের যে স্বপ্ন আওয়ামী লীগ দেখছে, সেই স্বপ্নটা কি আদৌ পূরণ হবে? সেই স্বপ্নের ব্যাপারে তারা কি এগোতে পারবে? জাতিসংঘকে অন্য কোনো দেশকে প্রভাবিত করতে পারবে? আমেরিকার বাইরে অন্য কোনো দেশ, ধরা যাক রাশিয়া, ভারত, রাশিয়া, এই শক্তিগুলো কি প্রভাবিত করতে পারবে? আমার মনে হয় যে সেই ব্যাপারটা সুদূর পরাহত ব্যাপার। শেখ হাসিনার রাজনৈতিক মানে চালে কিংবা রাজনৈতিক যে মুভমেন্ট, সেই মুভমেন্টে একটা বড় ধরনের ধাক্কা তাকে খেতে হলো। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। সম্মানিত দর্শক, আওয়ামী লীগ ফিরে আসবে এবং শেখ হাসিনা মাথা উঁচু করে বাংলাদেশে আসবেন, এইগুলো নিয়ে খুব আলাপ আলোচনা হচ্ছে। পক্ষে এবং বিপক্ষে আলোচনার শেষ নেই। যারা আওয়ামী লীগকে পছন্দ করেন না, তাদের বক্তব্য হলো যে আগামী 100 বছরেও আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না। অনেকে বললেন আওয়ামী লীগের নামে থাকবে না, স্বরে উচ্চারণ করতে 20 বছর সময় লেগে যাবে, তারপর কত কিছু হবে। অনেকে বলছেন যে শেখ হাসিনারও তো একটা জীবন আছে, তার বয়স আছে। এখন অনেকে বলছে সে রোগাক্রান্ত, তার শরীরের ক্যান্সার আছে, সে মূলত জাস্ট ওখানে বসে কথাবার্তা বলছে। অনেকে সন্দেহ করছে এটা এআই নির্ভর কথাবার্তার কারণ হলো সে শুধুমাত্র এই সেই যাকে বলা হয় অডিও ক্লিপ দিচ্ছে, তো ভিডিওতে তার কথা বলতে অসুবিধা কি? তিনি তো ভিডিওতে কোনো কথাবার্তা বলছেন না জনগণের জন্য। সবাই মনে করছেন যে নিঃসন্দেহে একেবারে চেহারা টেহারা নষ্ট হয়ে গেছে, ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। তারপরে তো ওই যে তিনি যখন ক্ষমতায় ছিলেন, তখন তো প্রায় সবাই ওই বিদেশে যারা ইউটিউবার, তারা সবাই তাকে, তিনি 4th স্টেজে আছেন, ক্যান্সারের 4th স্টেজে আছেন, জেলে পড়ে সার খারাপ হয়ে গেছেন। অনেকে তো লন্ডনে তাকে চিৎ করে শুয়াইয়ে তার সারা মুখে সেই মাস্ক টাক্স লাগিয়ে এই মরে গেছেন, আর বাংলাদেশে আসবেন না, মধ্যে চিকিৎসা করার জন্য গেছেন। এরপর যখন এয়ারপোর্ট দিয়ে তিনি এলেন, হাত এখানে মুষ্টিবদ্ধ করে, চেহারাও আগের চেয়ে ভালো। সবাই বললেন হায় হায় আল্লাহ, কি হবে এ, আমি কি বললাম। এখন দিল্লি প্রবাসী বা অন এক্সাইল ইন দিল্লি শেখ হাসিনা সেখানে বসে দল গোছাচ্ছেন, সেখানে বসে তার দলের নেতা কর্মীদের সাথে কথাবার্তা বলছেন। শুধু তাই নয়, তার যারা এজেন্ট আছেন, 17 বছর ধরে তিনি যাদেরকে প্রশাসনের বিভিন্ন জায়গাতে, ব্যবসা বাণিজ্যের বিভিন্ন জায়গাতে, তারপরে সমাজের অনেক গুরুত্বপূর্ণ কৌশলগত জায়গাতে যাদেরকে তিনি স্থাপিত করেছেন, তাদের সঙ্গে তিনি সরাসরি ব্যক্তিগতভাবে যোগাযোগ রক্ষা করছেন। এবং এক্ষেত্রে তার যে পারঙ্গমতা, এটা অস্বীকার করার মতো মানুষ বাংলাদেশে নেই। আমি নিজে একটা সাক্ষ্য দিচ্ছি। সেটা হলো, ধরুন সেই উনি 2009-10 সনে ওনার যদি কখনো কোনো ওসির সাথে কথা বলার দরকার হতো, তিনি সরাসরি একবার ডাইরেক্ট ওসিকে টেলিফোন করতেন, আমি শেখ হাসিনা বলছি, এটা করো। বোঝার চেষ্টা করেন, ওসিকে তখন মাথা খারাপ হয়ে যেত না, সে তখন এসপি ঠেসপি কারো মানে হুকুমের কথাই চিন্তা করতেন না। আর ওই যে যাকে টেলিফোন করতেন তার নাম আবার লিখে রাখতেন ডায়েরিতে। তো এখন এই যে ডায়েরি ডুরি সে যে করেছেন, বা তার অনেক, সে কিন্তু ডায়েরি মেনটেন করতেন। তার এই 17 বছরে অ্যাটলিস্ট 17টা ডায়েরি তার কাছে আছে।
কম করে হলেও তার 14টা ডায়েরি আছে। অবাক করার ব্যাপার হলো যে এরকম শেখ হাসিনার গোপন কোনো ডায়েরি এখন পর্যন্ত কেউ উদ্ধার করতে পারেনি। তো সেই ডায়েরিতে তিনি লিখে রাখতেন যে অমুকের সাথে আমার এই কথা হয়েছে, আর অমুককে আমি এই কথা বলেছি, এবং ওই কথার প্রেক্ষিতে অমুক আমাকে এই উপকার করেছে, এই ক্ষতি করেছে, এই জিনিসগুলো তিনি নিয়মিত লিখে রাখতেন। এরপর এগুলো পৃষ্ঠা উল্টাতেন। পৃষ্ঠা উল্টিয়ে যাকে কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার তাকে কৃতজ্ঞতা প্রকাশ করতেন, আর যাকে টাইট দেওয়ার কথা তাকে আবার দ্বিতীয় দফার টাইট দিতেন। এভাবে কত মানুষের জীবন তিনি বসন্তে ভরে দিয়েছেন, আর কত মানুষের জীবন তিনি জাহান্নাম করে ফেলেছেন, এটা তিনি ছাড়া আর তার মালিক আল্লাহ ছাড়া কেউ জানে না। তো এখন তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে বা তিনি চলে গেছেন, আপনি যেভাবেই বলেন না কেন, কিন্তু তার কয়েকটা হাঁস, তার কয়েকটা শাড়ি, এইগুলো উদ্ধার করা ছাড়া তার যে মূল যে জিনিসগুলো, ডকুমেন্টগুলো, যেমন সিআরআই তিনি প্রতিষ্ঠা করেছিলেন, এবং সিআরআই এর যে হার্ড ডিস্কে বিএনপি সম্পর্কে কি আছে, জামাত সম্পর্কে কি আছে, আওয়ামী লীগ সম্পর্কে কি আছে, কোন কোন নেতাদের সাথে কি আছে, টোটাল একটা গবেষণার, মানে এটা যদি আপনি প্রিন্ট করেন কয়েক লক্ষ পিস, কয়েক লক্ষ পৃষ্ঠা প্রিন্ট করতে হবে। সিআইআর মানে সিআরআই তারা যে গবেষণা সেলটা করেছিলেন, সেই সিআরআই এর যে টোটাল গবেষণাটা পুরো 2009 না, একেবারে 2001 থেকে 2024 পর্যন্ত 25 বছরের সমস্ত পত্রিকার খবর, সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের বায়োডাটা, সমস্ত মামলা মোকদ্দমা সব মিলিয়ে এই যে তার যে গবেষণার যে ডকুমেন্টগুলো, এগুলো কি ডক্টর ইউনূস উদ্ধার করতে পেরেছে? এনসিপির কাছে আছে কিছু, সিআইআই এর কোনো কিছু? এগুলো তিনি কোথায় রেখেছেন, কোন ক্লাউডে রেখেছেন? এবং এগুলো নিয়ে এখন তিনি অনায়াসে, তার কাছে যে তথ্য আছে, তিনি স্যাটেলাইট টেলিফোন দিয়ে অনায়াসে যে কোনো ইউনিয়ন পরিষদের একটা মেম্বারের সাথে তিনি কথা বলতে পারবেন, যেগুলো আপনি ইচ্ছা করলে, সে যদি এই রেকর্ড ফাঁস না করে, অর্থাৎ শেখ হাসিনা যদি রেকর্ড ফাঁস না করে, শেখ হাসিনা কারোর সাথে কথা বলবেন, সেই কথা আপনি ফাঁস করতে পারবেন না। সেই টেকনোলজি এখনো বাংলাদেশে আসেনি। অর্থাৎ স্যাটেলাইট টেলিফোন থেকে যদি আমাদের এই যে এখন ল্যান্ডফোন বা আমাদের এখন যে হাতে যে মোবাইল টেলিফোন রয়েছে, এখানে কনভারসেশন হয়, এই কনভারসেশনটা আমাদের যে টেকনোলজি রয়েছে রেকর্ড করার, সেই রেকর্ড তারা করতে পারবেন না। তো এই জিনিসগুলো তো শেখ হাসিনার আছে, এবং এটা সে করে ফেলেছে, গেল সিআরআই। তারপর যেটা বললাম, তার যে ব্যক্তিগত, সে ডায়েরি মেনটেন করতো। তার যারা একেবারে আপনজন হোক, যারা শত্রু হোক, তারা এই জিনিসটি জানেন যে শেখ হাসিনা নিয়মিত ডায়েরি মেনটেন করতেন। এর কারণ হলো 21শে আগস্টের গ্রেনেড হামলার পর তার আসলে স্মরণ শক্তিটা অনেকটা কমে যায়, সে অনেক কিছু ভুলে যায়। তো অনেক কিছু ভুলে যায় এবং সে সেটা বোঝে যে ওই যে তার কানের ওই সমস্যার পরে, তো এই জন্য সে করে কি, ওই সমস্যাটা দূর করার জন্য সে ডায়েরি মেনটেন করা শুরু করেছে নিয়মিতভাবে, এবং সব কিছু লিপিবদ্ধ সে নিজের হাতে। তো এই নিজের হাতে যে তার ডায়েরিগুলো, সেই ডায়েরিগুলো গণভবনে আপনারা কি খুঁজে পেয়েছেন? সেগুলো কোথায়? এর কারণে শেখ হাসিনা হয়তো 15 দিন আগে সে টের পেয়ে গেছে যে হি ইজ গোয়িং টু বি আউস্টেড। তো সেই 15 দিন আগের থেকেই সে তার সব কিছু নিরাপদে সে নিয়ে নিয়েছে, সবকিছু তার নিরাপদে, তার নিজস্ব কাস্টডিতে সে নিয়ে নিয়েছে। ফলে আপনারা গিয়ে যারা এগুলো পেয়েছেন, কচুর পেয়েছেন, কচুর লতি পেয়েছেন, এর বেশি কিছু পাননি। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হলো তার টাকা। তার নিঃসন্দেহে তার টাকা আছে। সেই টাকাগুলোর মধ্যে ধরেন ব্যাংকের ভোল্টে আপনি 400 ভরি স্বর্ণ পেয়েছেন, এটি নিয়ে খুব খুশি পেয়েছেন। 17 বছর একটা দেশের প্রধানমন্ত্রী, বছরে গড়ে যদি 5 লাখ কোটি টাকা করে আপনার যাকে বলা হয় বাজেট হয়, তাহলে 17 বছরে কত লক্ষ কোটি টাকার বাজেট হয়েছে। তো তার তো কিছু টাকা পয়সা থাকবে, হীরামণি মুক্তা জহরত থাকবে। আপনার কি তার একটা আংটি, এটা শেখ হাসিনার একটা দামি হীরার আংটি, শেখ হাসিনার একটা মুক্তোর মালা, কোনো মূল্যবান সামগ্রী তার কি ছিল না? তাকে যে উপহার দিয়েছে, তার যে কটা শাল ছিল, তার যে সুন্দর সুন্দর উপহার ছিল, একটা সিঙ্গেল জিনিসকে আপনারা উদ্ধার করতে পেরেছেন?
মানে তার গলার আপনি অনেক সময় এগুলো দেখেন, তার অনেক সুন্দর সুন্দর গহনা ছিল, তার অনেক সুন্দর সুন্দর মুক্তমালা ছিল, হ্যাঁ, তো হয়তো ডায়মন্ড সেটও ছিল। তো সেই জিনিসগুলো গেল কোথায়? সেগুলো তো কেউ উদ্ধার করতে পারেন। তাহলে এই যে জিনিসগুলো আইদার তিনি সেগুলো নিরাপদে সেখান থেকে নিয়ে গেছেন, অথবা সেগুলো হয়তো কেউ চুরি করেছে, চুরি করে এখন কেউ বলছে না যে আমি এগুলো চুরি করেছি, হোয়াট এভার মেবি। কিন্তু তার যে মূল যে জিনিসগুলো সেটা হলো তার সেই ডায়েরিগুলো, তার দলিল দস্তাবেজগুলো, তার গোপন নোটগুলো, তার তার কাছে যে সকল অডিও এবং ভিডিও যে রেকর্ডগুলো ছিল, সমস্ত বিএনপি, আওয়ামী লীগ, জামাতের নেতাকর্মীদের, শীর্ষ নেতাকর্মীদের অডিও কল রেকর্ড এবং অনেকের খাট কাঁপানো ভিডিও যে দৃশ্যগুলো, এগুলো সব তার কাছে ছিল। সেগুলো কোথায় বলেন? সেগুলো তিনি তার মতো করে নিয়ে গেছেন এবং তিনি ওইগুলোকে এখনো ব্যবহার করছেন। তিনি জানেন যে কাকে কোনভাবে কোন জায়গা থেকে টান দিতে হবে। তো সেই জায়গাগুলো নিয়ে তিনি এখন তার দলকে গোছানোর চেষ্টা করছেন। তো এক্ষেত্রে তার 3টি অস্ত্র, আমি এটাকে বলবো ব্রহ্মাস্ত্র, অব্যর্থ অস্ত্র। যে অব্যর্থ অস্ত্র তার হাতে থাকার কারণে তিনি তার প্রতিপক্ষের জন্য অতীতের যে কোনো সময়ের চাইতে ভয়ঙ্কর। তিনি অতীতের যে কোনো সময়ের চাইতে ডেসপারেট। তিনি অতীতের যে কোনো সময়ের চাইতে প্রতিশোধ পরায়ণ এবং অধিক শক্তিশালী। এই অধিক শক্তিশালী হওয়ার কারণগুলো বলবো। যেমন ধরুন, আমরা বাংলাদেশে বসে যারা কথা বলি, আমাদের তো একটা ব্যাকরণ মেনে কথা বলতে হয়, কিন্তু যারা ধরেন ইল্লু পিঙ্কুর মতো লোকজন যারা দেশের বাইরে আছে, ওদের তো আসলে কোনো ব্যাকরণ মানতে হয় না, যাইছে তাই করতে পারে। শেখ হাসিনা এখন যেখানে আছেন বা তার লোকজন যেখানে আছেন, সেখানে বসে তিনি রাজনীতির ব্যাকরণ মেনেও রাজনীতি করতে পারেন, আর ব্যাকরণ ভেঙেও তিনি যত রকম 2 নম্বরই কাজ আছে সব তিনি করতে পারেন, যেটা এই বাংলাদেশকে তছনছ করে ছেড়ে দেবে। এখন যে 3টি ব্রহ্মাস্ত্রের কথা আমি বলছিলাম বা যে 3টি অস্ত্রের কথা বললাম, তার 1 নম্বর হলো তার জ্ঞান, বুদ্ধি, অভিজ্ঞতা। আবার বলছি, তার 1 নম্বর হলো তার জ্ঞান, বুদ্ধি, অভিজ্ঞতা। এই বাংলাদেশকে তিনি সেই 1954 থেকে তার বাবা যেদিন মন্ত্রী হলো সেদিন থেকে আজ পর্যন্ত তিনি দেখে আসছেন ক্ষমতার ভিতরে বাইরে। সামরিক শাসন, আইয়ুব খান, ইয়াহিয়া খান, টিক্কা খান থেকে শুরু করে বাংলাদেশ সেনাবাহিনীর যত লোক আছে, মোস্তাক, ঠুস্তাক, কর্নেল ফারুক, রশিদ, ডালিম, সবাইকে তার দেখা। এতগুলো মানুষ দেখলে একটা বোকাও তো বুদ্ধিমান হয়ে যায়। এরপর তিনি বিরোধী দল চালিয়েছেন, সরকার চালিয়েছেন, বিরোধী দলকে বন্ধু বানিয়েছেন। আবার যেন তেন না, আপনি এখন ধরেন তারেক রহমান সাহেব, তারেক রহমান সাহেবের বন্ধু কারা? তারেক রহমান সাহেবের বন্ধু হলো 1 নম্বর বন্ধু আমতারেক, 2 নম্বর বন্ধু নুরুল হক নুরু, 3 নম্বর বন্ধু জুনায়েদ সাকি, 4 নম্বর বন্ধু সেই ববি হাজ্জাজ, 5 নম্বর বন্ধু হলো আপনার ধরুন সেই আন্দালিব রহমান পার্থ, এরকম। আচ্ছা, শেখ হাসিনার বন্ধুর কথা চিন্তা করেন রাজনীতিতে। তিনি সুরঞ্জি সেনগুপ্ত, মানে আওয়ামী লীগ করতো না কিন্তু নিয়ে আসছেন, মাহমুদুর রহমান মান্না, মতিয়া চৌধুরী, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মঈনুদ্দিন খান বাদল, ফজলে হোসেন বাদশাহ, আর কতজনের নাম বলবো। আচ্ছা, এর বাইরে জ্ঞানী গুণীদের মধ্যে তারেক রহমানের বন্ধু দেখেন, আর শেখ হাসিনার বন্ধু দেখেন, হামিম দেখেন বা সাহায্যকারী দেখেন। ফলে তারেক রহমানের উপদেষ্টা দেখেন আর তার উপদেষ্টা দেখেন। ফলে কি হলো, এই যে এত মানুষের সাথে চলার ফলে তার যে অভিজ্ঞতা, তার যে ব্যক্তিত্ব, তার যে দৃঢ়তা, তার যে বিশ্বাস, তার যে আত্মবিশ্বাস, এটা আনপ্যারালাল। এটা তার প্রথম অস্ত্র। দ্বিতীয় অস্ত্র হলো তার টাকা। তার সাহায্যকারী এবং তার দলের নেতাকর্মী সবার হাতে পর্যাপ্ত টাকা আছে। আপনি এটা যেভাবেই বলেন না কেন, এটা সে মানে মানে এটা আবার বলাটা ঠিক হবে কিনা থাক, এটা বলবো না। মানে তার নিজের মুখের একটা স্বীকারোক্তি বিএনপির জামানাতে, এটা হলো 2002 সনের দিকে,
তিনি যেটা বলছিলেন যে অতীতে আমি যে ভুল করেছি এই ভুল আর করব না, আগামীতে ক্ষমতা আসলে আমার প্রত্যেকটা নেতাকর্মী যাতে আর্থিকভাবে সচ্ছল হয় এবং বিপদের দিনে তারা যেন অভাবগ্রস্ত না হয়, আমি সেই কাজ করব। 2002 সালে আমাকে একা বলেননি, অন্তত 3 থেকে 400 লোক আমরা একটা মিটিংয়ে ছিলাম ধানমন্ডির অফিসে, ঠিক সেখানে তিনি এইভাবে ঠিক এই ল্যাঙ্গুয়েজে এই কথাগুলো বলেছেন এবং সেই কাজটা তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তিনি তার দলের কত মানুষ যে কোটিপতি হয়েছে। তো এইটা তার একটা বিরাট ব্রহ্মাস্ত্র। এই অর্থ দিয়ে মানে তিনি কাউকে এখন তার টাকা পাঠিয়ে, বিকাশে টাকা পাঠিয়ে কাউকে দিয়ে কোনো কাজ করাতে হবে না। তার নেতাকর্মী অন্ততপক্ষে বাংলাদেশের মধ্যে কয়েক লাখ নেতাকর্মী আছে যারা এখনো শত শত কোটি টাকার মালিক এবং দলের জন্য তারা কাজ করবে। এটা হলো তার দ্বিতীয় অস্ত্র। তৃতীয় অস্ত্র হলো তার ডিপ্লোম্যাটিক রিলেশন। ভারতের মতো একটা রাষ্ট্রকে তিনি যেভাবে শৃঙ্খলাবদ্ধ করে ফেলেছেন, অনেকটা বলতে গেলে এখন ভারত, আওয়ামী লীগ, শেখ হাসিনা যেভাবে তাদের মধ্যে সংযোগ গড়ে উঠেছে, এটা বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল ইভেন ক্যানট ইমাজিন। এরকম একটা সম্পর্ক করা তো দূরের কথা, এটা কল্পনাও করতে পারে না। 2 নম্বর হলো রাশিয়ার মতো একটা পরাশক্তিকে তিনি সামহাও তিনি আওয়ামী লীগের সঙ্গে একটা দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তিনি করে ফেলেছেন। 3 নম্বর হলো ইংল্যান্ডের মতো একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের সব জায়গাতে, বিশেষ করে লেবার পার্টিতে এবং লেবার পার্টি রিলেটেড যত পত্রপত্রিকা আছে, সেখানে শেখ হাসিনা যে রাজত্ব কায়েম করেছেন, যে বন্ধুত্ব কায়েম করেছেন, যে সম্পর্ক কাজ করেছেন, ইট ইজ অটোমেটিক্যালি ওয়ার্কিং। ব্রিটেনের যে ল ফার্ম, ব্রিটেনের যে প্রধানমন্ত্রী, ব্রিটেনের যে পার্লামেন্ট যেভাবে তার ব্যাপারে ভূমিকা নিচ্ছে, এটি বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল কল্পনা করতে পারবে না। তো গেল রাশিয়া, ভারত, ব্রিটেন। এরপরে আসেন ফিনল্যান্ড। ফিনল্যান্ড এবং নিউজিল্যান্ড, এই দুটো রাষ্ট্রে, অর্থাৎ এই যে ববি যেখানে বিয়ে করেছে, ববি মানে শেখ রেহানার ছেলে, তো সেই ববি যে পরিবারে বিয়ে করেছে, এই পরিবার এই দুটো রাষ্ট্রে অর্থাৎ নিউজিল্যান্ড এবং ফিনল্যান্ড, এই দুটো রাষ্ট্রের শীর্ষ যত রাজনীতিবিদ আছে, ধরুন বাংলাদেশে যদি কেউ মির্জা ফখরুল সাহেবের মেয়েকে বিয়ে করে, বাংলাদেশে কেউ ওবায়দুল কাদেরের মেয়েকে বিয়ে করে, তখন এই বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে যে তাদের একটা কানেক্টিভিটি, ঠিক ওইরকম একটা কানেক্টিভিটি ফিনল্যান্ড এবং নিউজিল্যান্ডে শেখ হাসিনার আছে। এরপরে কাতার এবং ফ্রান্স। ফ্রান্সের যে ইমানুয়েল ম্যাক্রো, শেখ হাসিনার সাথে তার এত তার ব্যক্তিগত সম্পর্ক, আপনি চিন্তা করেন যে বাংলাদেশে সে দিল্লি থেকে উড়ে বাংলাদেশে আসছে তার সাথে দেখা করার জন্য, এবং এয়ারপোর্টে তাকে যেভাবে মানে জড়িয়ে ধরেছে, চুম্বন দিয়েছে, অ্যাজ ইট ইজ নিজের মাকে সে শ্রদ্ধা জানাচ্ছে। সিমিলারলি বর্তমান যে কাতারের যে আমির আছেন, তার বাবা শেখ হাসিনার ব্যক্তিগত বন্ধু, অ্যাবসলিউটলি পার্সোনালি বন্ধু। এরপরে যে সৌদি আরব, মোহাম্মদ বিন সালমান, মোহাম্মদ বিন সালমানের সঙ্গে শেখ হাসিনার যে কী সম্পর্ক, আপনি একটু যদি জামাতের লোকজন থাকে তাদেরকে একটু জিজ্ঞাসা করেন যে বর্তমান সৌদি প্রশাসন আওয়ামী লীগ সম্পর্কে কী চিন্তা করে। এই হলো তার অবস্থা। তো এই যে আন্তর্জাতিক অঙ্গনে তার এই সম্পর্ক, চীনের সঙ্গে তিনি চেষ্টা করেছিলেন কিন্তু পারেন। ও এর মধ্যে আরো একটা ব্যাপার আছে, ভুটান। ভুটানের যে বর্তমান রাজা, তিনি হার্ভার্ডে জয়ের ক্লাসমেট, এবং সেই ভুটানের রাজা শেখ হাসিনাকে তার নিজের মায়ের মতো শ্রদ্ধা করে। অন্যদিকে পাকিস্তানে যদি চিন্তা করেন, ইমরান খান এবং তার পার্টি অ্যাবসলিউটলি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অন্ধভক্ত। এমনকি শাহবাজ শরীফ এই যে এখন যে আছেন, তার সাথেও শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক অনেক অনেক ভালো। তো এই যে অস্ত্রগুলো যে আছে, ব্রহ্মাস্ত্রগুলো আছে, ও শ্রীলঙ্কার মারাত্মক বিপদের সময় তিনি $20 কোটি দিয়ে তিনি শ্রীলঙ্কাকে দেউলিয়া থেকে রক্ষা করেছেন।
ওই মুহূর্তে শ্রীলঙ্কা $5 কোটি কোথা থেকে পাচ্ছিল না, না IMF না বিশ্বব্যাংক, পুরো মানে শ্রীলঙ্কাটা দেউলিয়া হয়ে যেত। সেই সময়টাতে একেবারে বিপদের সময় $20 কোটি, $1 কোটি আপনি 1 কোটি কত হয়, এইভাবে $20 কোটি, মুখের কথা না, যেটা শেখ হাসিনা তার রিজার্ভ থেকে শ্রীলঙ্কাকে হাওলাত দিয়েছিলেন। এই সম্পর্কটি তিনি মেনটেন করছেন টিল নাও, এখন পর্যন্ত। ফলে এই যে 3টি অস্ত্র, সেই 3টি অস্ত্রকে আপনি যদি অবহেলা করতে পারেন, আর আপনি যদি মোকাবেলা করতে চান, তাহলে এই 3টি অস্ত্রের চাইতে আরো ভালো ব্রহ্মাস্ত্র আপনার লাগবে। আর যদি আপনি মনে করেন যে না, এই সমস্ত সবই গালগপ্প, এসব কিছুই নাই, এটাও আপনার ব্যক্তিগত ব্যাপার। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।